এটা যেহেতু আমাদের টেক্সটাইল মার্চেন্ডাইজিং বলি যাই বলি সেটা পুরোটাই আসলে আমাদের ফ্যাশন রিলেটেড, সেইটা আমরা ফ্যাশন ডিজাইনটা কি জিনিস, তার ট্রেন্ডটা কেমন। আচ্ছা, ঠিক আছে, তো এটাতে ডিজাইনিংটা আমাদের কি কারণ কাজ করে এটা আমাদের একটু দেখার বিষয়টা। দেখো দেখো স্টাইল এন্ড ফ্যাশন, কখন আমরা কে কে স্টাইল বলি, যখন কেউ একজন কোনো স্পেসিফিক পার্সন, সেটা ফ্যাশন ডিজাইনার হোক বা ফ্যাশন ডিজাইনার কেউ হোক, তারা নিজেদের ক্লোদিং এ, হেয়ারে বা অ্যাক্সেসরিজে কোনো নতুন ইউনিক কিছু একটা এক্সপ্রেস করে, তাকে বলা হয় স্টাইল। আমরা যখন বলি না যে কাউকে আমরা ক্রিটিসাইজ করি যেটা একটু কেমন লাগতেছে বা এটা খুব যেটা ভালো লাগতেছে, এই ইউনিকনেস থেকে শুরুটাকে বলা হয় স্টাইল। আর যখন এই স্টাইলটা মোটামুটি একটা মেজরিটি পিপলের মধ্যে পপুলার হয়ে আসে, যে এখন একজন না, এখন মোটামুটি অনেকেই ট্রেন্ডি, অনেকে এটা ফলো করতেছে, তখন যেটা ফ্যাশনের মধ্যে চলে আসে। পপুলার স্টাইল আর প্র্যাকটিস স্পেশালি ইন ক্লোদিং, ফুটওয়্যার, অ্যাক্সেসরিজ, মেকআপ, বডি পিয়ার্সিং or future or furniture accepted by a group of people for a specific period of time। তার মানে একটা ডেফিনিট টাইম পিরিয়ডের মধ্যে ওই স্টাইলটা একটা মেজর পপুলেশনে চলে আসছে। তার মানে এটা একটা টাইম লাইন থাকবে কিরকমটা, ফ্যাশনটা প্রোডাক্টের মতোই, একবার প্রথমে ইনোভেট হয়, এটা করে ধীরে ধীরে একটু গ্রোথ হয়, অনেকে নিচ্ছে, একসময় সেটা ম্যাচুরিটি পায়, বা এখন সবাই মোটামুটি স্টাইলের মধ্যে নাই, এটা এখন কমন ফ্যাশন হয়ে যাচ্ছে। এরপর আস্তে আস্তে নতুন ফ্যাশন যখন আবার আসে, আগেরটা এখান থেকে ডিক্লাইন হয়ে অবসোলেট হয়ে যায়। So একটা ডেফিনিট টাইম পিরিয়ডের মধ্যে কিছু লোক এটাকে একসেপ্ট করে নিচ্ছে, এটা হচ্ছে ফ্যাশন। ওকে, এই স্টাইল আর ফ্যাশনের ডিফারেন্স হচ্ছে এইখানে। একটা হচ্ছে যে কোনো একজন বা ইউনিক কিছু গ্রুপ করবে, বা ফ্যাশনটা হচ্ছে এখন একটু বেশি পপুলারিটির দিকে যাচ্ছে। দেখো ফ্যাশন ডিজাইন ইজ দ্য ডিজাইনিং এন্ড ক্রিয়েটিং অফ নিউ ফ্যাশন ট্রেন্ডস। এখন ডিজাইন যারা করবে, সো যারা আসলে এই ডিজাইন নিয়ে থাকে, যারা ডিজাইন গুলো ফলো করে, বিভিন্ন কান্ট্রি ফ্যাশন উইকে ঘুরে বেড়ায়, বা তারা বিভিন্ন ট্রেন্ড অন্যান্য বায়ারদের ফলো করে, সেটা হচ্ছে তারা ডিজাইনার। তারা কিন্তু ওই ডিজাইনটাকে ফলো করে তাদের থিমটাকে তাদের নিজেদের ডিজাইনের মধ্যে ইলাস্ট্রেট করে ফেলে। দ্য মোর ইউনিক ইউর ক্রিয়েশন, দ্য মোর সাকসেসফুল উইল বি। মানে তুমি তো নিজে ইউনিক হবা, ফ্যাশন ট্রেন্ডে তোমাকে নিজেকে শো অফ করতে বা নিজেকে ট্রেন্ডি দেখাতে তুমি তো ইউনিক কাজ করবে। ইটস এ গ্ল্যামারাস ক্যারিয়ার উইথ এ লট অফ মানি টু বি মেড। মানে যে তোমার ইউনিকনেস কাজ করে, তেমন একটা প্রোডাক্ট যেমনটা হয় নতুন কোনো আবিষ্কৃত প্রোডাক্ট, নতুন ইনোভেশনে কিন্তু তখন তার প্রাইসটা বা কস্টিংটা হাই থাকে, বা ধীরে ধীরে যখন এটা পপুলার হয় সেটা কস্টিংটা আরো কমে আসে। দেখো থ্রি টাইপস অফ ফ্যাশন অ্যাভেলেবল। আমরা হোয়াইট কাউটার, এটাকে বলে মেড টু মেজার পরাবো। দেখো রেডি টু ওয়ার, ফিট টু পোর্টার অ্যান্ড ম্যাস মার্কেট। দেখো আমরা দেখি একটু হোয়াইট কাউটারটা কি জিনিস। হচ্ছে মেড টু অর্ডার ফর অ্যান ইন্ডিভিজুয়াল কাস্টমার। তার মানে যে কোনো একজন কাস্টমারের জন্য কোনো একটা অর্ডারকে এক্সিকিউট করে এটা তৈরি করা। মানে এটা কিন্তু ওই ম্যাস মার্কেট বা সবার জন্য না। যে আমরা যখন টেইলরিং এ যাই, আমরা যখন কোনো একটা স্পেসিফিক করে বানানোর জন্য তাকে আমরা আসলে ফেব্রিক দিয়ে আসি, এবং সেটা কিন্তু সময় নিয়ে এসে আস্তে ধীরে এটাকে আমার বডি মেজারমেন্টে কতটুকু ভালো দেওয়া দরকার সেটাকে সে তৈরি করে দেয়। ইউজুয়ালি মেড ফ্রম হাই কোয়ালিটি এক্সপেন্সিভ ফেব্রিক। তার মানে এটা কাস্টমারের চুজ করা কোনো ভালো কোয়ালিটি ফেব্রিক তাকে দেওয়া। দেন সুইন উইথ এক্সট্রিম অ্যাটেনশন ডিটেল ফিনিশ। মানে এই প্রোডাক্টটা তৈরি করতে আমার যে ফিনিশিংটা হবে বা যে স্টিচিংটা যাবে, এটাতে খুব বেশি অ্যাটেনশন দিয়ে আস্তে আস্তে এটাকে করা হবে। আমাদের এখান থেকে গার্মেন্টস যেরকম সুইং লাইনে খুব র্যান্ডমলি ওয়ার্কার যেটাকে এক্সিকিউট, এরকমটা না। এটাকে খুবই স্লো মোশনে এটাকে একদম ফিনিশটা ভালো হয়, এটাকে সুইং বা স্টিচ করা হবে। টাইম কনজিউমিং হ্যান্ড এক্সিকিউটেড বেশি। তার মানে কি এখানে টাইম কেন নিবে, এই যে স্লো প্রসেসের কারণে, এবং এক্সট্রিম অ্যাটেনশন এটা করতে হবে, এবং ফাইনালি হ্যান্ডের কাজটা বেশি। তার মানে এখানে মেশিন থাকবে, বাট পুরোটাই মেশিনের না, কিছু হ্যান্ড এক্সিকিউটেড মানে ম্যানুয়াল এবং মেশিন মিলে এটা করা হবে। যেমন টেলরিং কোনো একটা বাটন লাগানোর সময় এটা কিন্তু হাতে স্টিচ করা হয়, বাটনে স্টিচটা, বাট ফ্যাক্টরি সেটাকে র্যান্ডাম মেশিনে করা হচ্ছে। Finally, look and fit take priority over the cost of materials and the time it makes to money. It takes to make. তার মানে কি এখানে দেখতে কেমন থাকবে এই প্রোডাক্টটা বা ক্লোদিংটা, এবং এটা কতটুকু ভালো ফিট হয় গায়ে, এটা হচ্ছে মেইন অ্যাটেনশনের ব্যাপার। এখানে প্রোডাক্টের দাম কেমন বেড়ে গেল বা তার কস্টিং কেমন বাড়লো ডাজন্ট ম্যাটার। সবচেয়ে বেশি কোনটা, এই লুক, অ্যাপিয়ারেন্স এন্ড ফিটিংসটা ভালো কিনা। তার মানে এই হটে করা পুরোটা কিন্তু হচ্ছে ইন্ডিভিজুয়াল কাস্টমারকে ফোকাস করে, তার মানে কোনো একটা টেইলরিং পারপাস। আমার কথা ক্লিয়ার বুঝছো? জি স্যার, বুঝছি। আচ্ছা, এবার দেখো রেডি টু ওয়্যার। রেডি টু ওয়্যার বলতে এটা হচ্ছে ক্রস বিটুইন হোয়াইট কাউটার এন্ড ম্যাস মার্কেট। এটা
পুরোপুরি ইন্ডিভিজুয়ালি কারোর জন্য না, আবার একেবারে গণমার্কেটে সবার জন্য না। এটা স্যার ঠিক মাঝামাঝি। কেমনটা দেখো, নট মেড ফর ইন্ডিভিজুয়াল কাস্টমার্স বাট গ্রেট কেয়ার ইজ টেকেন ইন দ্য চয়েস এন্ড কাট অফ ফেব্রিক। তার মানে এখানেও ফেব্রিকের চয়েস, যে আমি এই ক্লদিং এ কোন ধরনের ফেব্রিক ইউজ করব, বা এখানে এটা কাটিং মানে ডায়মন্ড শেপটা কেমন হবে গার্মেন্টস, সেটাকে আবার খুব কেয়ার দেখা হয়। ক্লথস আর মেড ইন স্মল কোয়ান্টিটিস টু গ্যারান্টি এক্সক্লুসিভিটি। তার মানে এখানে কিন্তু এক দুই পিস না, আবার হাজার হাজার পিসও না, কিছু ডেফিনেট কোয়ান্টিটি। সে একটা নতুন ফ্যাশন কেউ একটা নতুন ডিজাইন করলো, এটাতে সে স্মলের 2 পিস বা মিডিয়াম 4 পিস, লার্জ 4 এরকম কিছু প্রোডাক্ট তৈরি করলো, usually presented by fashion houses each season during a period known as fashion week. প্রতিটা যারা ফ্যাশনেবল কান্ট্রি যেমন লন্ডন, ম্যালিন, প্যারিস, মিলান, এগুলোতে ফ্যাশন উইক হয়। তার মানে একটা সপ্তাহ, যখন একটা উইক জুড়ে যখন স্ট্রিটে মানে একটা রাস্তার দুই ধারে কিছু ফ্যাশন শো করা হয়, অ্যাজ লাইক মিররের ভিতরে কিছু দামিতে কিছু ক্লোদিং থাকবে, আর মানুষ যখন হেঁটে যাবে পাস বাই দ্য ওয়ে, তখন তারা দেখবে যে আপকামিং ট্রেন্ড গুলা কি। ওকে, এই ট্রেন্ড দেখানোর জন্য, ফ্যাশন উইকের জন্য এই ধরনের প্রোডাক্ট গুলা তৈরি করা হয়। রেডি টু ওয়্যার এটা একেবারে এক এক পিসও না, আবার খুব বেশিও না। শুধুমাত্র এটা ফোকাস করা হয় যে এই ফ্যাশন হাউসের আপকামিং ইয়ারে কি ধরনের ফ্যাশন আসতেছে, বা তাদের ফলো আপটা কি হবে এখান থেকে, যাতে কিনা মানুষ এর প্রতি অ্যাট্রাক্টেড হয়। এটাতে আবার কাস্টমারের কিছু ফিডব্যাকও নেওয়া হয় কনজিউমারের কাছে, যে এই ডিজাইন দেখে তারা কেমন ফিল করতেছে, বা তারা কি দেখতে ভিতরে আসতেছে কিনা, বা আমার স্টোরে আসলো কিনা। এটাতে তারা অ্যাজিউম করে নেয় যে এই ডিজাইনটা ওই কাস্টমার কনজিউমারকে ফোকাস থাকে, অ্যাপিলিং থাকে করতে পারতেছে। তো ফ্যাশন উইক কোনটা কোন ইনক্লুড স্প্রিং সামার ফল উইন্টার সুইমার ব্রাইডাল। নর্মালি স্প্রিং সামার আমাদের দেশে 6টা যেমন ঋতু হয়, বাইরে গিয়ে 4টা ঋতু হয়, এসএস এন্ড এটা অটোম উইন্টার বলা হয়, যেটা এই এই দুইটা উইকে হয়, অথবা সুইমার বা ব্রাইডাল পোশাক দিয়েও রেডি একটা হয়ে থাকে। এটা খুব ম্যাস মার্কেট। এটা একটা ম্যাস মার্কেট ক্যাটারস ফর আ ওয়াইড রেঞ্জ অফ কাস্টমার্স। এইখানে কি হবে যে একটা ইউরোপিয়ান বা আমেরিকান, সকল আমেরিকানের জন্য একটা আইডিয়া ধরে নেওয়া হবে যে এর স্মল দেশ সবার এক এই মেজারমেন্টে চলবে, বা মিডিয়াম হলে তার থেকে 2 ইঞ্চি করে আপ থাকবে, দুই দুই সেম করে up থাকবে। লার্জ যেটা গ্রেডিং, সাইজ গ্রেডিং বলে, যে স্মল থেকে মিডিয়ামে সবগুলো মেজারমেন্ট পয়েন্ট, দেখো আমার আর্ম সেম করে আপ করে মিডিয়াম লার্জ না হয় আর মিডিয়াম হবে, না তো লার্জ হবে, এভাবে সবার জন্য একটা ম্যাসিভ গার্মেন্টস তৈরি করা হয়। প্রডিউসিং রেডি টু ওয়্যার গার্মেন্টস ইউজিং ট্রেন্ডস। ট্রেন্ড কোনটা, যে বর্তমানে অ্যাভেলেবেল ট্রেন্ড কোনটা, সবাই কোনটাকে একসেপ্ট করে নিচ্ছে, ওই ধরনের ট্রেন্ডকে হাজার হাজার পিস করে স্টিচ বা গার্মেন্টস মেক করা হইতেছে। ইউজ চিপার ফেব্রিক্স এন্ড সিম্পলার প্রোডাকশন টেকনিক। যেহেতু আমার এখানে সবার জন্য তৈরি করবো, এখানে কিন্তু আমার কোনো ইন্ডিভিজুয়াল ক্লাস না, যে আমি আপার ক্লাস লোয়ার না, আমি হচ্ছে কি যে আমার এই ব্র্যান্ডের প্রোডাক্টটা মোটামুটি এক কয়েকটা ক্লাসে সবাই এটাকে যাতে বাই বা পারচেস করতে পারে। সো আমাকে এখানে চিপার ফেব্রিক ইউজ করাটাই বেটার। সিম্পল টেকনিক কেন, যত আমি প্রোডাকশন সিম্পল টেকনিক করব, আমার কস্টিং কমে আসবে, প্রোডাক্টের প্রাইসটা আমার এখান থেকে কম থাকবে। দেখো, সেভ মানি অ্যান্ড টাইম। অবশ্যই টাইম কম, কারণ আমরা এই যে রেডিমেড গান যেটা আমরা আরএমজি, এটা হচ্ছে পুরোটা হচ্ছে এই ম্যাস মার্কেট। এখানে কিন্তু আমরা যখন বাই আমাদেরকে সাইজ মেজারমেন্ট দেয়, ওটা কিন্তু থাকে যে একটা মেজারমেন্টে সে কয়েক লক্ষ পিস প্রোডাক্ট বানাচ্ছে। তার মানে কি, যে কোনো একটা রিজনের জন্য সেই প্রোডাক্ট গুলো নিচ্ছে। ওখানে কিন্তু সে কোনো ক্লাস ভিন্ন করতেছে না, যে এটা হায়ার ক্লাস লোয়ার ক্লাস দাম বেশি, সবার কিন্তু জন্য সেম প্রাইস। আর মেইনলি কি, এখন যেরকম ফার্স্ট ফ্যাশন চলে, যেটা যে মানুষ কিন্তু প্রোডাক্ট বেশি দিন পরে না, যে একটা টি শার্ট বা একটা গ্যাবার্ডিন বা ডেনিম প্যান্ট কিনে সে হাইস্ট 5-6 মাসে পরে এটা ফেলে দিবে, আবার এটা কিনবে। সো এটাতে বেশি হাই এক্সপেন্সিভ ফেব্রিক দিয়ে এখানে কোনো কাজ নেই, যতটুকু আমার সিম্পল ওয়েতে করা যায়। The end product can therefore be sold much more cheaply. এখন যেহেতু আমার প্রোডাকশন টেকনিক সিম্পল, এখানে আমার প্রোডাকশন কস্ট কম, এবং আমি খুব দ্রুত যে প্রোডাকশনটা করি, যে আমার সুইং লাইনে আমার অটোমেটিক মেশিনে 1 ঘন্টায় 200 পিস করে গার্মেন্টস তৈরি হয় আমার, তাতে আমার কস্ট মেকিং কমে আসে। আলটিমেটলি যে প্রোডাক্টটা আমি বাইরে সেল করবো বা স্টোরে সেল করবে, ওখানে প্রাইসটা কমে আসবে। তো এই হচ্ছে 3 ধরনের ফ্যাশন ট্রেন্ড। একটা হয় টেকআউট, যেটা বললাম, পুরোটা হচ্ছে আমার individual consumer ফোকাস, আর ডিডো আছে সবার জন্য same ভাবে।
এক্ষেত্রে ইউরোপিয়ান আমেরিকান এগুলো একটু সাইজটা টোটালি ভ্যারি করে। দেখো ফ্যাশন ডিজাইনার, a fashion designer is an expert who is professionally involved in the fashion designing industry. কিছু কিছু যে আমরা যখন কোনো বাইং হাউস দেখতেছি, আমরা তো প্রোডাক্ট তৈরি করি বা আমরা আরএমজি প্রডিউসার, সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো ডিজাইন করি না। এই প্রোডাক্টের আউটলুক অ্যাপিয়ারেন্সটা কেমন হবে, তার কোন কোন কালার এখানে কম্বিনেশন হবে, এটা কিন্তু আমরা ডিসাইড করি না, এটা বায়ারের সাইড থেকে ডিসাইড করে। এখন এখন কোশ্চেন হলো বায়াররা সিলেক্ট করে কারা। এখন বায়াররা মেনলি কয়েকটা কাজ করে। একটা হচ্ছে বায়াররা ফ্যাশন ফোরকাস্ট করে। ফ্যাশনের ফোরকাস্টটা কিরকম, যে আগামী কয়েক বছর বা আগামী নেক্সট সিজনে কোন ধরনের ট্রেন্ডটা ইম্পর্টেন্ট, ওইটা ফ্যাশন ডিজাইনের কাজ হচ্ছে ফোরকাস্টিং করে নিজেদের প্রোডাক্টের মধ্যে ডিজাইনটাকে যদি আচ্ছা একটা হ্যাঁ, আচ্ছা যেটা বলতেছিলাম, সেই ফ্যাশন ডিজাইনিংটা তারা কিন্তু ডিসাইড করে যে কোন ফোরকাস্টিং করার পরে যে আপকামিং সিজনে কোনটা বেশি ট্রেন্ডি হবে। এখন সেটার পরে এখন সেই প্রোডাক্টটা কত পিস বা কত কোয়ান্টিটি সেল করবে, এটা তারা মার্চে তারা ঠিক করে, রিটেল যারা মার্চেন্ডিং করে তারা কাউন্ট করে লাস্ট ইয়ার আমরা এই প্রোডাক্ট কিরকম সেল করেছিলাম, তা আগামী বছর কিরকম প্রোডাক্টের সেলটা আসতে পারে। সবাই মিলে ডিজাইনিং এখানে হেল্প করে। The fashion designer designs trendy garments and other fashion accessories such as shoes, sandals, pairs, পারচেস, যেটা ফ্যাশন আইটেম যেগুলো সবগুলো কি তারা ডিজাইন করে। তাকে রোলটা কি, টু ইনভেস্টিগেট মার্কেট ট্রেন্ডস এন্ড কম্প্রিহেন্ড মার্কেট ডিমান্ড। তারা কিন্তু ট্রেন্ড এবং মার্কেট ডিমান্ডটাকেও ফলো আপ করে। আন্ডারস্ট্যান্ড দ্য কনজিউমার্স লাইক ডিজাইননেস, মানে তারা পছন্দ পছন্দ কোনটা। ফ্যাশনে যখন প্রোডাক্ট ডিসপ্লে করে তখন তারা কিন্তু বোঝে যে তাদের নতুন ইনোভেশনটা কতটুকু মানুষ লাইক করতেছে বা কোনটা লাইক লাইক করতেছে না। দেখো বেসড অন মার্কেট রিসার্চ, হি or she হি or she forecast the upcoming ফ্যাশন ট্রেন্ড। তারা মার্কেটে রিসার্চ করে, তারা নিজেদের প্রোডাক্ট গুলোকে নিজেরাও সোশ্যাল মিডিয়াতে এক্সপ্রেস করে। এই দেখো রিসার্চ, হি or she will conceptualize a new design and then create a creative and attractive design. With the help of computer technology, they create prototypes. Prototypes মানে হচ্ছে কোন একটা ডিজাইনের ছোট ভার্সন। এখন ওই সবসময় কিন্তু ওই রেডিমেড প্রোডাক্ট বা এক ম্যাটেরিয়ালস দিয়ে প্রোডাক্ট তৈরি করার প্রয়োজন হয় না। এখন কম্পিউটারাইজড ওয়েতে ক্যাড ইউজ করে বিভিন্ন ডিজাইন করা যায়। তাতে কি হয় যে আমার প্রোডাক্ট তৈরির আগেই আমি একটা আউটলুক বা প্রিভিউ সামনে আসে যে প্রোডাক্টটা ফিজিক্যালি কেমন লাগতে পারে 3D শেপে। সিলেক্ট ফেব্রিক্স, কালার্স এন্ড ডিজাইনস এন্ড মোড টু ম্যাটেরিয়ালাইজ দ্য নিউ ডিজাইন। এখন তাকে সিলেক্ট করতে হবে যে এই ডিজাইনতে কোন টাইপের ফেব্রিক ইউজ করছে, কি এখানে কি প্লেন জার্সি ইউজ করবে নাকি নিট নাকি ডেনিম, সেক্ষেত্রে কোন ফেব্রিকটা এবং কালারটা খুব ইম্পর্টেন্ট। এটা হল অ্যাপিলিং, যে কোন ধরনের কালার কোন ধরনের এজ গ্রুপে যায়। যেমন কিডস এর ক্ষেত্রে কোন ধরনের কালার, মেন্স এ কোনটা, ওমেন্স এ কোনটা। ইনস্ট্রাক্টিং ম্যানুফ্যাকচারার্স অর টিমস অফ ডিজাইনার্স অন হাউ টু মেক দ্য পিস। সে এই ডিজাইন করার পরে ওই ম্যানুফ্যাকচারারকে ইনস্ট্রাক্ট করবে যে কিভাবে এটাকে তৈরি করা যায়। পার্টিসিপেটিং ইন ফ্যাশন শোস উইথ নিউলি ক্রিয়েটেড ডিজাইন, যারা নিউ ডিজাইন গুলো নিয়ে শোতে পার্টিসিপেট করে, ওখানে অন্য অন্য ব্র্যান্ডের সাথে কম্পিট করে তার প্রোডাক্টটা কেমন অ্যাপিলিং হচ্ছে দেখার জন্য। ফাইন্ডিং নিউ কনজিউমার্স মার্কেট ফর নিউ ডিজাইনস এন্ড প্রমোটিং মার্কেট প্রোডাক্টস। দেখো কোন কোন স্কিল থাকা লাগবে, গুড আই ফর কালার, টেক্সচার এন্ড শেপ। তার কি, তার কালারটা ভালো বুঝতে হবে এবং টেক্সচার মানে তার গঠনটা, যে প্রোডাক্টের ডিজাইনটা কেমন থাকবে, শেপ। Understanding the properties of fabrics and how they can be used.
টেকনিক্যাল স্কিল যেমন প্যাটার্ন কাটিং এন্ড সুইং, তাকে যখন সে ইনস্ট্রাক্ট করবে কোম্পানিকে বা প্রোডাকশন, তাকে অবশ্যই তাকে প্যাটার্ন কাটিং এর এবং সুইং এ তাকে টেকনিক্যাল নলেজ থাকতে হবে, যে কোন অ্যাঙ্গেলে কাটিং করলে প্রোডাক্টটা ভালো শেপে আসবে। দ্য অ্যাবিলিটি টু স্পট অ্যান্ড ডেভেলপ ট্রেন্ডস, ড্রয়িং স্কিল, অনেক সময় তাকে স্কেচ করতে হয় প্রোডাক্টটা বানানোর আগে ডিজাইনটা কেমন হবে। দ্য অ্যাবিলিটি টু ইউজ স্ক্যাড কম্পিউটার ডিজাইন, আন্ডারস্ট্যান্ডিং অফ প্রোডাকশন প্রসেস, দ্য অ্যাবিলিটি টু সলভ প্রবলেম, যদি কোনো টেকনিক্যাল ইস্যু যদি সামনে আসে যে এটা সে যেটা ইমাজিন বা সে যেটা চিন্তা করেছে এরকমটা ডিজাইনটা হবে, বা প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে না, বা প্র্যাকটিক্যালি করতে গেলে কিছু প্রবলেম আসছে, ওইটা তাকে এখানে অ্যাডভাইস করতে হবে। দেন ফাইনালি কমার্শিয়াল অ্যাওয়ারনেস, অবশ্যই যে প্রোডাক্ট সে বানাচ্ছে বা ইনোভেট করবে এখানে অবশ্যই ওই ফ্যাক্টরি বা কোম্পানির জন্য কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউতে প্রফিট থাকতে হবে, যেটার প্রাইসিংটা কেমন করলে কনজিউমার নিবে, বা কত প্রাইস করলে কনজিউমারও হ্যাপি থাকবে, প্লাস এটাতে ফ্যাক্টরিরও লাভ থাকবে। দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক অ্যাজ এ পার্ট অফ এ টিম, একটা টিমের অংশ হয়ে এখানে কাজ করবে। বেনিফিট ফ্যাশন ডিজাইন ফর কাস্টমার, ফ্যাশনের লাভটাকে দেখেন মেনলি তিনটা বলা হয়, যে লুকিং কুল, যে আমার অনেক সময় আমরা বলি যে কুল করা বা দেখা, আসলে কি যে আমাকে দেখতে কতটা অ্যাপিল লাগতেছে ওই গার্মেন্টসটা বা ওই ফ্যাশনটা নেওয়ার পরে। এবং ফিলিং স্পেশাল, মানে অনেক সময় হয় না যে আমরা যখন একটু ভারী পোশাক পরি বা আমরা যখন স্যুট বুট পরে আমরা নিজে তখন একটু স্পেশাল, নিজের মধ্যে একটা ভাব কাজ করে, ফিলিংসে কাজ করে। ফাইনালি ফিটিং ইন, যে কতটা ভালো ফিট করতেছে গার্মেন্টসটা, প্রোডাক্ট ক্লদিংটা আমার গায়ে। এই তিনটা হচ্ছে মেইনলি বেনিফিট ফ্যাশন ডিজাইনিং এর। দেখো এখানে একটা সার্কেল করা আছে একটা প্রোডাক্টের মেইন কোর বেনিফিট, এটা মেইন আসলে এটা কি দিচ্ছে আমাকে গার্মেন্টসটা বা এই ক্লদিংটা, তারপরে আছে হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্ট বেনিফিট, ফাইনালি অগমেন্টেড। আমরা একটু দেখি, দেখো কোর কোনগুলা। যেমন রেইনকোট, তার মেইন কোর কাজ কোনটা? কিপস ইউ ড্রাই, তোমাকে সেই বৃষ্টির হাত থেকে প্রোটেক্ট করার জন্য। স্যুট কারণ স্মার্ট অ্যাপিয়ারেন্স, আমরা যে কোনো প্রোগ্রামে গেলে বা আমরা কোনো বড় কোনো বিয়ে প্রোগ্রামে গেলে আমরা স্যুটটা যেটা পরি। দেন টাই, যেটার কাজটা কি আসলে আমরা যখন গলা টাইটা করি লুক অ্যাট্রাক্টিভ, কোটের সাথে আমার টাইটা ভালো মানাচ্ছে। যেমন বাইক গ্লোভস, এটা কাজটা কি হবে? যখন বাইক চালানোর সময় হ্যান্ড পাম্পটাকে প্রোটেক্ট করার জন্য। সক্স এর কাজ কি প্লেস ক্লিন, আমব্রেলা দুইটাই সানের মধ্যে প্রোটেক্ট করে আমাদেরকে। আর মেকআপটা ফিল অ্যাট্রাক্টিভ, নিজেকে দেখাতে ভালো লাগতেছে তাই। এগুলো হচ্ছে মেনলি ওই গার্মেন্টস বা ক্লোদিং বা প্রোডাক্টের কোর বেনিফিট, কোর কোনটা, যেটা না হলেই না। এখন আমার রেইনকোট দেখতে অনেক সুন্দর, কিন্তু এটা আসলে আমাকে ওই পানি প্রোটেক্ট করে, তাহলে এটা কিন্তু আসলে বেনিফিট নাই। অ্যাকচুয়াল দেখো প্রোডাক্ট পারফরমেন্স, যে প্রোডাক্টটা কিনলাম তার ডিউরেবিলিটি কিরকম, তো কতদিনের লাস্টিং করতেছে এটা। ইজি কেয়ার, যেটা আমি কিনলাম এটা আমাকে যদি আমি ওয়াশ করবো বা আমি এটাকে ড্রাই করবো, কোনটা ইজিলি করা যায় কিনা, বা ওয়াটার প্রুফ বা ব্রিদেবল কিনা। দেন ব্র্যান্ড ইমেজ, এখন আমি একটা প্রোডাক্ট কিনলাম, আমি কোন ব্র্যান্ড থেকে কিনলাম, ওই প্রোডাক্টের ভিউটা কিরকম, বা প্রোডাক্টের মার্কেটের ডিমান্ড কিরকম। তো নিজেকে আমি একটা H&M এর প্রোডাক্ট পরা মানে আমি নিজেকে স্পেশাল ফিল করা। এরকম প্রোডাক্ট ক্যারেক্টারিস্টিক্স এগুলো একটু দেখে নিয়ে, যেমন কালার ফ্লেক্সিবল হওয়া, যেমন ক্লাসিক সফিস্টিকেটেড, ফেব্রিকটাকে আসলে রিচ রেজিস্ট্যান্ট কিনা, মানে সহজে আমার মনে হয় না আমাদের আয়রনিং করতে অনেক কষ্ট বা কস্টলি, আমার এই প্রোডাক্ট আয়রনিং করার প্রয়োজন, প্রেসিং প্রয়োজন হয় না, এটা ভালো লাগে আমার কাছে প্রোডাক্টটা। যেমন আমরা ট্রিমিং যখন করি আমরা, যেমন বাটন একটা ইউজ, এটা আমি ডেকোরেটিভ করলাম যে দেখতে একটু ভালো লাগে বাটনটা, গার্মেন্টস গায়ে বাটন তো সব হইতে পারে, প্লাস্টিকও হয় উডেনও হয়, তার মধ্যে আসলে এটা একটু ডেকোরেটিভ পারপাস, দেখতে একটু প্রোডাক্টের ইমেজটা ভালো করতেছে। এগুলো হচ্ছে কোরের পরে অ্যাকচুয়াল। ফাইনাল হচ্ছে অগমেন্টেড। অগমেন্টটা হচ্ছে এটা আমার এই প্রোডাক্ট রিলেটেড কোন সুবিধা। দেখো কনভেনিয়েন্স ইটার সার্ভিস, মানে পেমেন্ট চয়েস বা ওপেনিং আওয়ার্স, যে আমি এখন যে পেমেন্ট করবো দোকানে গিয়ে আমি আমি এটা অনলাইনে করতে পারতেছি, ভিসা কার্ড দিয়ে করতে পারতেছি, এটা আমার একটা সহজ পন্থা। ওপেনিং আওয়ার্স মানে টাইম ডিউরেশনটা, এমনটা হচ্ছে আমি আমার ওয়ার্কিং টাইমে কিনতেও পারতেছি না, আবার তার বাইরে ওপেনিংও নাই। এবং আফটার সেল সার্ভিস, রিটার্ন পলিসি আর ওয়ারেন্টি ফ্যাসিলিটি, আমি রিটার্ন করতে পারবো কিনা, বা এটা কোনো আসলে ওয়ারেন্টি প্রোডাক্ট এবং গার্মেন্টস হয় না, তারপরও ইলেকট্রনিক প্রোডাক্ট ওয়ারেন্টি দেয় সেটার জন্য। স্টক অ্যাভেলেবিলিটি, ভেরিয়াস প্রোডাক্ট ইন অ্যাভেলেবেল অ্যামাউন্ট, যে আমি যে চাচ্ছি যে প্রোডাক্ট স্পেসিফিক এই প্রোডাক্ট ওই সাইজের তখন অ্যাভেলেবেল আছে কিনা। দেন দেখো অ্যাম্বায়েন্স অফ পারচেজিং, অ্যাম্বায়েন্স পারচেজিং মানে বুঝাবে যে আমার স্টোরে অ্যারেঞ্জমেন্ট, যে আমার এই প্রোডাক্টটা আমি সেল করতেছি, এটা আমার প্রোডাক্টটা স্টোরে কিভাবে সাজানো আছে। সে আমরা তো সবসময় তো আমরা কারো হেল্প নেই, বড় বড় সুপার শপে গেলে আমরা নিজেরাই বুঝি যে কোন ধরনের প্রোডাক্ট আমাদের কোথায় রাখা আছে, তো কতটা সুন্দর করে প্রোডাক্ট গুলো ওয়্যার হাউসে অ্যারেঞ্জ করা আছে। দেখো স্টাফের কাজটা কি হবে? সেলস পার্সন উইথ প্রপার প্রোডাক্ট নলেজ। আমরা প্রায় দেখি যে বড় বড় ওয়্যার হাউসে গেলে বা স্টোরে গেলে কিছু হেল্পিং পার্সন আমাদেরকে কিছু প্রোডাক্টের মধ্যে গাইড করে, যে এই প্রোডাক্টটা ভালো কেমন,
বা এই প্রোডাক্টের সাইজ কেমন থাকবে, আমাদেরকে ফিটিং করতে দেখতে ইজি করে, বিভিন্ন প্রোডাক্ট নলেজ নিয়ে তারা থাকে। এখন যদি এমনটা হয় যে সে যেই প্রোডাক্ট দেখাচ্ছে তার কোনো নলেজ নাই ফেব্রিকটার প্রতি, বা তখন আমরা একটু বিরক্ত হই না যে সে আমাকে সাজেস্ট করলো ঠিক, বা সেটা আসলে মিনিং এ বোঝে না। ফাইনালি স্টোর কার্ড, যেমন মেম্বারশিপ কার্ড থাকে, কিছু ডিসকাউন্ট অপশন থাকে, আমরা কোনো পারচেস করে সেখানে পয়েন্টস জমা হয়, এগুলো হচ্ছে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি। তার মানে আসলে কোডটা কিন্তু মেইনলি ছিল আমাদের প্রোডাক্টটা আমরা কোন পারপাসে চাই, ফাংশনটা হচ্ছে কিনা, দেন কিছু অ্যাকচুয়াল যে আমরা এরপরে ব্র্যান্ড ইমেজ। এমন যদি হয় যে ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু সেটা কোর বেনিফিট নাই, আসলে কি কোনো হেল্প প্রোডাক্ট না। আবার তারপরে অগমেন্টে কোনটা বলা হচ্ছে, এগুলো যে আমার প্রোডাক্ট রিলেটেড, আমি কোথা থেকে কিনলাম, কোথায় আমি টাকা জমা দিচ্ছি বা আমি প্রাইস কিনতেছি, এগুলো হচ্ছে এক্সট্রা কিছু বেনিফিট। এগুলো হচ্ছে অগমেন্টেড। কতগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে ঠিক তো? জি স্যার। আচ্ছা, দেন দেখো, ডিজাইনিং বেনিফিটস ইন ফ্যাশন গার্মেন্টস, এটাকে বলা হয় ভ্যালু এডেড ফিচার। দেখো সার্কেল গুলো খেয়াল করো, একটা প্রোডাক্ট ফাংশন মানে কোর বেনিফিট, যে আমার প্রোডাক্টটা আসলে কোরটা দিচ্ছে কিনা। দেন কেমন ফ্যাশনেবিলিটি, মানে এই প্রোডাক্টটা ফ্যাশনেবল কিনা, আসলে আমি যে পড়লাম যেটা ভালো ব্র্যান্ডে বা দেখতে অ্যাপিলিং লাগতেছে কিনা, তাতে কি আর কিছু ভ্যালুয়েটেড ফিচার্স। এখন প্রোডাক্টের মধ্যে আসছে, আমি একটা টি শার্ট বা একটা পোশাক কিনলাম, ফাইন। এখন সেখানে মনে করো একটা রিঙ্কেল রেজিস্ট্যান্ট কিনা বা ক্রিজ রেজিস্ট্যান্ট কিনা, এগুলো হচ্ছে আমার এক্সট্রা ভ্যালুয়েটেড ফিচার্স। দেখো সিকিউর ইন্টারনাল পকেটস, অনেক সময় থাকে না যে আমাদের ইন্টারনাল মানে শার্টের ভিতরে একটা পকেট থাকে, ওখানে একটা সিকিউর, ওখানে একটা জিপার আছে, ওটা একটা, তো আমি এটা একটা সিকিউর না দিলে হয়তো, কিন্তু এটাকে আমাকে দিতে এক্সট্রা একটা সিকিউরিটি দিচ্ছে। দেখো এক্সট্রা বা ইনভিজিবল পকেটস, দেখা যায় আমাদের এই প্যান্টের ভিতরে বা শার্টের নিচে আমাদের কিছু ইনভিজিবল পকেট থাকে, যেটা আসলে বাইরে দেখার কোনো উপায়ই নেই, বোঝার উপায় নেই যেখানে পকেট এখানে আছে, এটা একটা ফিচার্স। ডিটাচেবল লাইনিংস, অনেক সময় খেয়াল করে দেখবে যে কিছু হুডিতে বা কিছু জ্যাকেটে আমাদের হুডির নিচে একটা জিপার থাকে, এটা দিয়ে কিন্তু ইজিলি সেই হুডির ওই পার্টটা খুলে ফেলা যায়। ডিটাচেবল একটা পার্ট, মানুষের দেখা যায় লাইনিং যেটা বুঝি আমরা, যে ইন্টার লাইনিং যেটা বলি, যে একটা জ্যাকেটের ভিতরে ভিতরের একটা পার্ট, ফেব্রিক পার্ট, চাইলে ওটা কোনো সময় খুলে আলাদা করে ওয়াশও করা যায়। তারপর টুইল টেপ সাইড সিম, মানে এখন তো আমাদের কিছু গার্মেন্টস চলে আসে, এটা আমরা ফুল গার্মেন্টস যেটা বলি, যে সিমলেস গার্মেন্টস, ওইখানে কিন্তু আমরা ইজিলি আমরা কিছু টুইল টেপ ইউজ করে সাইড সিমটাকে জয়েন করা যায়। স্পেয়ার বাটনের ফেব্রিক, আমরা প্রায় দেখি না আমাদের শার্টের বাটন সিরিজের নিচে এক্সট্রা বাটন দিয়ে দেয় আমাদেরকে। ওটা কেন দিচ্ছে আমাদেরকে, যদি কোনো বাটন আমার ছিঁড়ে ভেঙে যায় এখানে অ্যাড করার জন্য, এটা কিন্তু আমার একটা এক্সট্রা একটা ফিচার্স, কারণ ওই স্পেসিফিক বাটনটা পাবো না সময় আমরা কোথাও। দেন আনইউজুয়াল কোয়ালিটি লাইনিংস এন্ড ফোল্ড ওয়ে হুড, যেটা বললাম যে হুডটাকে ফোল্ড ওয়ে করে রাখা যায়। সো এই ফাংশন, ফ্যাশনেবিলিটি এবং ভ্যালু, তিনটা মিলে কিন্তু কি আছে ওভারঅল ইম্প্যাক্ট অন দা কাস্টমার। আচ্ছা, আজকে এটুকু থাক, হ্যাঁ? জি স্যার। আজকে এটুকু থাক, আমরা ইনশাল্লাহ আবার আগামী রোববারে এই সময় নিব। ঠিক আছে।